তো লাস্ট প্রেত চালানের কি অভিজ্ঞতা হলো? আমি জানি না যে মা মেয়ে দুজনেই এফেক্টেড। দেখা করতে এসছে আমার সঙ্গে কথা বলতে, এবার হঠাৎ বসার পর কিছুক্ষণ পরে দেখছি আস্তে আস্তে মাথাটাকে আস্তে আস্তে ঝাঁকাতে থাকে, করতে করতে চোখটা পুরো ফিক্সড হয়ে যায় আমার দিকে। তো আমি বললাম যে আপনারা বাড়িতে যান, আমি বাড়িতে যাব। তো সেই ইয়েতেই ওনার বাড়িতে যখন দেখতে গেছি আমি, বড় মেয়ে যখন দেখছে যে কোনো রকম ভাবে তো আর এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, তখন নিজে বাঁচার জন্য আমাকে বলছে, আমি তো সুলেমান বলছি, আমি সুলেমান আমাকে চালান করে পাঠানো হয়েছে। আমি বাংলাদেশে মারা গেছিলাম, বাংলাদেশ থেকে আমাকে এখানে পাঠিয়েছে মেয়েটার বাবার এক আত্মীয়। বড় মেয়েটাকে ধরেছি, ওর মা স্পিডের মাথায় চলে আসলো যে ওকে আর কি যদি কিছু বলে দেয়, কারণ আমি যখন থেকে ওইখানে ওই শর্ট চক্রে একে ওদেরকে বসিয়েছি তখন থেকেই কিন্তু একজনের সঙ্গে একজন মানে চোখ দিয়ে দিয়ে কিন্তু কথা বলছে। আর সেকেন্ড টাইম যখন ছুটে এসে বলছে কিছু বললে কিন্তু ছাদে নিয়ে গিয়ে মারবো, তো তখনই আমি শিওর যে তার মানে এ সমস্ত কিছু অপারেট করছে একে। আপনি আগেরবারও বলেছিলেন যে প্রেত চালান, তো লাস্ট প্রেত চালানের কি অভিজ্ঞতা হলো? মানে আপনি ইনফ্যাক্ট একটা কলকাতার কথা বলছিলেন। প্রেস চালানের লাস্ট কলকাতাতে এই মুহূর্তে দুটো তিনটে আছে কাজ, দুটো তিনটে আছে। তার মধ্যে উম, একটা কাজ মানে দেখে এসছি গিয়ে, এখন অবধি করিনি। আর যেগুলো আছে এখনো সেগুলো দেখতে যাওয়া হয়নি। তার মধ্যে কলকাতার যে কাজটা রিসেন্ট করেছি, সেখানে মা মেয়ে দুজনেই টোটাল এফেক্টেড। মানে 6 বছর ধরে মেয়ে আর কি তার মায়ের বাড়িতে থাকা শুরু করে ফ্ল্যাটে। আর মেয়েটির বাবা কিনেছিল ফ্ল্যাটটা খুব কম দামে একটা সময় গিয়ে, কিন্তু সেই উত্তর তাদের কাছে জানা নেই কেন কম দামে কিনেছিল। যাই হোক, তো আমি যখন নাকি তাদের ফ্ল্যাটে দেখতে যাই, আমি জানি না যে মা মেয়ে দুজনেই এফেক্টেড। তারা আমার চেম্বারে যখন এসেছিল না দক্ষিণেশ্বরে, তখন আমি ভেবেছিলাম শুধু মায়ের মধ্যে আছে কিছু, কারণ যখন নাকি দেখা করতে এসছে আমার সঙ্গে কথা বলতে, এবার হঠাৎ বসার পর কিছুক্ষণ পরে দেখছি মানে আপনা আপনি মানে আমার সামনে যখন কেউ এরকম এন্টিটি নিয়ে বসে না, কিছুক্ষণ পর আস্তে আস্তে মাথাটাকে আস্তে আস্তে ঝাঁকাতে থাকে, করতে করতে চোখটা পুরো ফিক্সড হয়ে যায় আমার দিকে, আর এদিক ওদিক ঘোরে না। তাতে যতই হাওয়া চলুক আর যতই যাই হোক চোখ পুরো ফিক্স থাকবে। এইবার কথা বলতে বলতে যখন আইবল দাঁড়িয়ে গেছে, এবার আমি বুঝতে পেরেছি তার মধ্যে, তার মানে এর মধ্যে হুম। এখন বর্তমান তিনি যেই আছে। এবার চেম্বারে তো প্রচুর লোকজন থাকে, তো চিৎকার চেঁচামেচি ওদের সঙ্গে করতে লাগে বলে আমি সঙ্গে সঙ্গে ওনাকে ধরে বাইরে বার করে দিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে আমি এখানে কোনো কথা বলবো না, আমি আপনাদের বাড়িতে আসবো। তো সেই ইয়েতেই ওনার বাড়িতে যখন দেখতে গেছি আমি, গেছিলাম মাকে দেখতে। তো কিছুক্ষণ পর দেখলাম মানে মা, মেয়ে, তার ভদ্রমহিলা 2 মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে, তিনজনকে সামনে বসিয়েছি। শর্টচক্র করে শর্টকোণ করে ক্যান্ডেল ধরিয়ে যেরকম আমার ইয়ে থাকে ওগুলো করে ওনাকে তিনজনকে বসিয়ে দিয়েছি। তিনজনকে বসানোর পর দেখছি মা এই সাইডে বসেছে, আর যেই মেয়েটা এফেক্টেড বড় মেয়ে সে এই দিকে বসেছে। ওই দুজনে চোখে চোখে কথা ইশারা চলছে। আমি যখন বলছি কি হয়েছে কি হয়েছে বলো, কি অসুবিধা বলো। কে কে এসেছিল? মা, দুই মেয়ে? হ্যাঁ, এসছিল আমার চেম্বারে মা, 2 মেয়ে। কিন্তু আমার কাছে তখন ধরা পড়ে মাকে। তখন যে বড় মেয়ের মধ্যে আছে, আমি যেহেতু মাকে দেখে সঙ্গে সঙ্গে ওদেরকে চেম্বার এনেছিল থেকে কে? ছোট মেয়ে? ছোট মেয়ে এনেছিল। আচ্ছা। কারণ ছোট মেয়ে এনেছিল, এবার ও কথা শুরু করতে না করতে ভদ্রমহিলা অলরেডি মাথা নাড়ানো, চোখ যখন একদম স্থির হয়ে গেছে আইবল, এবার স্থির হয়ে যাওয়ার পরে আমি দেখছি যে না, এটা তো ঠিক সুবিধার লাগছে না, কারণ এখানে এই মুহূর্তে চলে এসছে মানে এখনই চিৎকার করবে, একটা কিছু করবে। আর বাইরে প্রচুর ক্লায়েন্ট থাকে, তারা তো রীতিমতন ভয় পায় এগুলো দেখে। তো আমি বললাম যে আপনারা বাড়িতে যান, আমি বাড়িতে যাব। বাড়িতে যখন ঢুকেছি, মা যে সে কি করলো, মা এসছে মিষ্টি খাবেন মিষ্টি খাবেন করে হাজবেন্ডের সঙ্গে না সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল পার্স নিয়ে। আর মানে রেখে, আপনি যে ওদের বাড়িতে ঢুকেছেন? হ্যাঁ যেই ওদের বাড়িতে ঢুকেছে মা ইতিমধ্যে পার্স একটা নিয়ে, মা এসছে কী খাবেন কী খাবেন, মিষ্টি খাবেন মিষ্টি খাবেন মানে বলার আগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল ফ্ল্যাট থেকে।
রইলো হচ্ছে 2 মেয়ে। এবার 2 মেয়ে বসে আমার সামনে বসে কথা বলছে। কথা বলতে, বলতে যে বড় মেয়ের মধ্যে আছে, তখন আমি কিন্তু চেম্বারে জানি না যে বড় মেয়ের মধ্যে আছে। মানে আপনাদের বাড়িতেও বলেছিল, ছোট মেয়েই যেতে বলেছিল? না, ছোট মেয়ে আমার কাছে এনেছিল আমার চেম্বারে মার জন্য। কার সাথে, মানে আপনি যে গেলেন, এবার জানতো কে সেটা? সেটা ছোট মেয়ে জানে। ছোট মেয়ে কিন্তু সবটাই জানে, কার মধ্যে আসে, কার মধ্যে আসে না। তো ছোট মেয়ে তখন ওর দিদির সঙ্গে গল্প করছে বসে। গল্প করতে, করতে কি হয়েছে, ছোট মেয়ে কিছু একটা আনতে গেছে যেই, বড় মেয়ে যে নাকি নিজেও এফেক্টেড, এবার কিছুক্ষণ পরে দেখছি এরকম মোবাইলে গেম খেলছে না কি করছে, করতে, করতে না বারবার এরকম করে অ্যাঙ্গেল করে, করে আমার দিকে সমানে তাকাচ্ছে। এবার তাকাতে, তাকাতে, তাকাতে না চোখটা ওরকম অ্যাঙ্গেলেই চোখটা ফিক্সড। এবার একটা সাধারণ মানুষের চোখ অ্যাঙ্গেলে কি করে, আইবল কি করে ফিক্সড হয়? এটা তো অসম্ভব নয়। এবার যেই দেখেছি অ্যাঙ্গেলে চোখ ফিক্সড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আছে কি লাইট বন্ধ করো, লাইট অফ করো, এবার কথা বলবো। এবার লাইট অফ করবার পরে আমাকে বলছে কি, না 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 না, নিজেই বলছে, না 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 না, আমার মধ্যে না আমার ভিতরটা কাঁপছে, আমার ভিতরটা কাঁপছে আপনাকে দেখে, আমাকে আপনি ছেড়ে দিন, আপনাকে আমি ছেড়ে দিন, আমার মা আসুক, আমার মার মধ্যে আছে, নিজেই বলছে আমার মার মধ্যে আছে, আমার মাকে বসান, আমার মার কাছ থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, আমাকে ছেড়ে দিন, আমার ভেতরটা কাঁপছে। আজ তোর ভেতরটা কাঁপছে তো কী আছে, আমাকে আমি দেখি কি হয়েছে, দাঁড়া এখানে বস না, কাঁপলে তোকে আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। সেই কিছুতেই সামনে বসবে না, আর ও যে এরকম করে বসেছে, আমি সাইডে বসে আছি, ও কিন্তু ওখানে ওই দিকে তাকিয়ে চোখটাকে আমার দিকে অ্যাঙ্গেল করে কথা বলে যাচ্ছে, আইবল পুরো ফিক্সড আমার দিকে ওর। তারপরে এই করতে, করতে যখন নাকি ওকে এইদিকে সরিয়ে আমি ইচ্ছা করে বলেছি কি যে, "ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, আ যেখানে আমার শর্ট কোণটা আছে চল, আমি ওখানটা তোর সাথে বসে গল্প করব। ওখানটায় গিয়ে গল্প করব চল।" তখন হো, হো করে উঠেছে। এবার যেই হো করে উঠেছে, আচ্ছা হো, হো করছে, অ্যা শোনার পর আছে কি, "এই তুই কি মুসলিম নাকি রে?" যেই বলেছে মুসলিম, আর কোনো মুখের মানে কোনো সাউন্ড নেই। পুরো একদম পুরো মুখ বন্ধ। আমি দেখেছি যে এ তো সহজে কথা বলবে না। কারণ মুসলিম জিনের ক্ষেত্রে কি হয়, এদের থেকে কথা বার করাটা খুব কষ্ট। এরা না মানে খুব আ জেদি টাইপের হয়। মানে একটু মানে ঠ্যাঁটা গোছের। মানে ১০ টা কথা আমি বলব, ১০ টা কথার পর হয়তো আমাকে একটা কথার উত্তর দেবে। তারপরে আমি ইচ্ছা করেই আমার খাবার জলের বোতল থেকে আমি ওকে বলেছি কি, "ঠিক আছে, এই জলটা কিসের জল জানিস তো? এর মধ্যে গোলাপ জল আছে। আর আসার সময় না আমি এর মধ্যে একটু শুয়োরের মাংস মিশিয়ে এনেছি। খা, একটু জলটা দেখ, খেতে ভাল লাগবে। গোলাপ জল আছে তো, নুন মিষ্টিও আছে, খেতে ভাল লাগবে, খা।" যেই বলেছি যে এর মধ্যে শুয়োর মেশানো রয়েছে, গোলাপ জল রয়েছে, ও সঙ্গে, সঙ্গে ওখান থেকে উঠে কতক্ষণে ওই দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে। এবার যখন নাকি বেরিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে যখন ধরে চেপে বসেছি, ওর মা গেছিল কিন্তু ওই মিষ্টি আনার নাম করে বেরিয়ে গেছিল। সঙ্গে, সঙ্গে দেখছি ওর মা কোথা থেকে দৌড়াতে, দৌড়াতে চলে আসলো। এসে দরজা খুলে আমাকে বলছে, "আপনি আমার মেয়েকে ছেড়ে দিন, আপনি আমার মেয়েকে ছেড়ে দিন।" আমার মেয়েকে কেন ধরেছেন? ও তো বলছে যে ওর শরীরটা কাঁপছে, আপনাকে দেখে ভয় পাচ্ছে। এইবার বলতে, বলতে যখন ওর মাকেও ধরেছি, সঙ্গে, সঙ্গে মার মধ্যেও চলে এসছে, মেয়ের মধ্যেও চলে এসছে। তারপর যখন মেয়ে এসছে, মেয়েকে যখন চেপে ধরেছি, তখন মা রীতিমতন বলছে, "কোনো কথা কিন্তু বলবি না। কোনো কথা বললে কিন্তু তোকে কিন্তু রাত্রিবেলা খুব পেটাবো ছাদে নিয়ে গিয়ে।" এবার যেই বলেছে, আচ্ছা কি, কেন ছাদে নিয়ে গিয়ে পেটাবে কেন? কি করেছে ও? আমার দিকে একদম তাকাচ্ছে না। ও কিন্তু অনর্গল ওর ছোট মানে বড় মেয়ের দিকে তাকিয়ে সমানে বলে যাচ্ছে, "কোনো কথা বললে কিন্তু তোকে ছাদে নিয়ে গিয়ে পেটাবো।" তারপরে বলতে, বলতে আমি ওর বাড়ির লোককে ডেকে বললাম কি যে, "ওনাকে আপনি ধরে নিয়ে যান অন্য ঘরে। আমি বড় মেয়ের সঙ্গেই কথা বলব। ওনাকে নিয়ে চলে যান।" ওনাকে ওনার বাড়ির ৪-৫ জন মিলে ধরে নিয়ে যেতে পারছে না ওই রুম থেকে। ও কিছুতেই ওর বড় মেয়েকে ছেড়ে যাবে না। তারপর বড় মেয়ে যখন দেখছে যে কোনো রকমভাবে তো আর এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, তখন নিজে বাঁচার জন্য আমাকে বলছে যে, "আমি তো সুলেমান বলছি। আমি সুলেমান আমাকে চালান করে পাঠানো হয়েছে। আমি বাংলাদেশে মারা গেছিলাম। বাংলাদেশ থেকে আমাকে এখানে পাঠিয়েছে আ মেয়েটার আ বাবার এক আত্মীয়।" এইবার যখন বলছে যে বাংলাদেশ থেকে এসছে, আমি যে, "বাংলাদেশ থেকে তুই এত দূর চলে আসলি?" বলছে, "চালান মেরে পাঠিয়েছে তো আমাকে। এখানকার তান্ত্রিককে দিয়ে চালান মেরে আমাকে এখানে পাঠিয়েছে।"
আচ্ছা কি আচ্ছা, তো তাহলে এখন এখানে কোথায় থাকছিস? বলছে কেন, মেয়েটার মধ্যে থাকি। শুধু তাই না, মেয়েটার যার সাথে বিয়ে হবে না, তাকে তো আমি রাত্রিবেলা হলে গলা টিপে দিই গিয়ে, কারণ আমি তো সহ্য করতে পারি না। ওর সঙ্গে কেন কথা বলবে? তো আচ্ছা, মেয়েটার মানে যার সঙ্গে বিয়ে হুম। হবে তুই তাকে চিনিস? বলছে আমি সব চিনি, আমি যার শরীরে থাকবো আমি সব কিছু বলে দেবো, সে কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, কি করবে। আজকে যে আপনারা আসবেন, আমাকে আপনি বলছে, আপনারা আসবেন, আমি সেটাও জানি। আচ্ছা কি জানিস? বলছে হ্যাঁ, আপনি দেখেননি, আপনি যখন নাকি এদিকটা বসেছিলেন আমি তো এরকম করে আপনাকে চোখটা এদিক করে আমি দেখছিলাম। আচ্ছা কি তাহলে মিথ্যা কথা বলছিলিস কেন, যে আমার গাটা কাঁপছে, আমি ভয় পাচ্ছি, আমাকে ছেড়ে দাও? বলছে ওটা তো আপনার হাত থেকে বাঁচার জন্য বলছিলাম, কিন্তু যখন দেখছি আর বাঁচতে পারবো না, তাহলে সত্যিটা বলেই দিই, কারণ অনেক দিন হয়ে গেছে, মুক্তিও তো চাই, কিন্তু এখানে অনেককে ধরে ধরে নিয়ে এসছে এরা, কিন্তু কেউ তো আমার মুখটাই খোলাতে পারেনি। আপনি তো আসল জায়গাটা আমার ধরে ফেলেছেন, যে কি করলে আমি 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 ভয় পাবো। আচ্ছা হুম। কি করলাম আমি? কিভাবে তুমি ভয়টা পেলে আমাকে একটু বলো এবার। বলছে যে ওই যে বললেন না যে গোলাপ জল আর সুরের জল আপনি খাইয়ে দেবেন, আর আপনি একটা গলায় আপনার একটা মালা পরা আছে দেখেছি, ওই মালাটা দেখে আপনাকে খুব ভয় হচ্ছে, তবে ওই মালাটা দিলে কিন্তু আমি শেষ হয়ে যাব। এবার যেই বলেছে মালাটা দিলে শেষ হয়ে যাব, সঙ্গে সঙ্গে ওটা ছিল আমার গলা হাকিকের মালা। হুম। সঙ্গে সঙ্গে মালাটা খুলে যেই ওর মাথার মধ্যে ধরেছি, সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব, কিন্তু এই বাড়িতে যে মারা গেছে সে কিন্তু যাবে না। আচ্ছা এই বাড়িতে আবার কে মারা গেছে? বলছে এই বাড়িতে একজন মারা গেছে, তার নাম হচ্ছে আহ, আক্তার আলী না এই ধরনের একটা নাম বলল। আর ওই ঘরটাতেই একটা উপরে ছাদে একটা যেখানে নাকি ফ্যান ঝোলায় নট সিস্টেম, ওইখানেও গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো আজ থেকে 20 বছর আগে মারা গেছে ওইখানে। তো সে কিন্তু এখানেই থাকে, আমরা এখন দুজন একসাথে থাকি। আজ তাহলে সে এখন কোথায়? বলছে ওই যে রূপসার মায়ের শরীরে আছে, মানে যেই মেয়েটার সাথে আমি কথা বলছি, বড় মেয়ে, ওর নাম হচ্ছে রূপসা। আর ওর মায়ের মধ্যে ওই এই বাড়িতে যে মারা গেছে গলায় দড়ি দিয়ে, সে এর মার মধ্যে আছে, মানে দুজনেই হচ্ছে মুসলিম সেখানে। এইবারে যার জন্য যখন ছোট মেয়েটা মানে বড় মেয়েটাকে ধরেছি, ওর মা স্পিডের মাথায় চলে আসলো যে ওকে আর কি যদি কিছু হুম। বলে দেয়, কারণ আমি যখন থেকে ওইখানে ওই শর্ট চক্রে ওদেরকে বসিয়েছি, তখন থেকেই কিন্তু একজনের সঙ্গে একজন মানে চোখ দিয়ে দিয়ে কিন্তু কথা বলছে। আর সেকেন্ড টাইম যখন ছুটে এসে বলছে কিছু বললে কিন্তু ছাদে নিয়ে গিয়ে মারবো, তো তখনই আমি শিওর যে তার মানে এ সমস্ত কিছু অপারেট করছে একে। লাস্টে যখন নাকি একে ধরা হলো, যে তাহলে একটা কাজ করো, ধরা তো এখন আমি তো বুঝেই গেছি তোমরা কে কে আছো, কি নাম, কোথা থেকে এসছো, হুম। তাহলে এবার একটা কাজ করো, এক হয় তোমরা মুক্তি নাও, আর নাহলে একটা কাজ করছি, এই জল ভরা বোতলটার মধ্যে তোমাদেরকে ভরে নিয়ে আমি চলে যাচ্ছি। বলছে এই জল ভরা বোতলের মধ্যে ঢুকিয়ে দিবি? হ্যাঁ তা তো হতে পারে, আমরা তো জিন। আচ্ছা কি যে হ্যাঁ, জিন না, আচ্ছা তাহলে বোতলটা তাহলে খুলি? বলছে না না না, ওইটার মধ্যে আমাকে ঢোকাস না, ওটার মধ্যে ঢোকালে আমি মরে যাব। আচ্ছা কেন? বলছে ওটার মধ্যে তো শুয়োরের মাংস টাংস কী সব মিশিয়েছিস গোলাপ জলের সঙ্গে, আর ওটার মধ্যে তুই মন্ত্রপাঠ করেছিস, তুই কালমা পড়েছিস আসার সময়। আচ্ছা কি তুমি কি করে জানলে আমি কালমা পড়েছি? বলে আমি জানবো না? তুমি এখানে আসার আগে কালমা পাঠ করেছো, কালমা পাঠ করে আমাদের এখানে এসছো, এখানে আমি সব জানি। আর তুমি যখন এখানে ঢুকেছো তোমার গায়ে আমি একটা গন্ধ পেয়েছি। আমি কী গন্ধ? বলছে তুমি যে আঁতরটা গায়ে মাখো, ওই আঁতরের গন্ধ, আর তুমি কালমা পাঠ করেছো, আমি সব জানি যে তুমি আমাদেরকে ধরবার জন্যই আজকে এসছো। তারপরে যখন নাকি ওই ভদ্রমহিলাকে চেপে ধরেছি যে তাহলে একটা কাজ কর, তাহলে এখনই মুক্তি নিয়ে নে, আর তো এখানে থাকার উপায় নেই এখানে। বলছে না আমি তো এখান থেকে যাব না, তার কারণ ওনার যে ছোট মেয়ে আছে আর কি, মানে মানে সত্যি যে মা আর কি, মানে মা তো এক এক সময় কথা বলছে মার মতন অবস্থায়, আবার যখন নাকি ওই এখানকার যেই ছেলেটি মারা গেছে মুসলিম তার ভাষায়, মানে দুরকম গলা করে মাঝের মধ্যে কথা বলছে। এবার মা যখন নাকি মার মতন কথা বলছে, সে তখন আবার আমার পা ধরে কান্নাকাটি করে বলছে যে মা আপনি যে এখান থেকে চলে যাবেন না, আপনি চলে গেলে কিন্তু আজকে রূপসার মাকে দুজনকেই এরা দুজন মেরে ফেলবে। আর কে পাঠিয়েছে জানো?
এই পাঠিয়েছে হচ্ছে আমার ননদ এখান থেকে চালান মেরে। তুমি চালান মেরে আমি চালান মেরে যে পাঠিয়েছে তুমি ওর কাছে আমাদেরকে মানে পাঠিয়ে দাও, আবার আবার বলছে আমাদেরকে পাঠিয়ে দাও। আচ্ছা যে একবার বলছো যে রূপসার মা, আবার বলছো আমাদেরকে পাঠিয়ে দাও, ব্যাপারটা মানে কেমন একটা লাগছে না? ঠিক করে বলো তুমি এখন কে কথা বলছো আমার সঙ্গে? সেই হাসি কাকে বলে আর নাচ কাকে বলে? ভূতের নাচ মানে হুম। মানুষের মুখে শুনেছি ভূতের নাচ, কিন্তু সত্যিকারের ভূতের নাচ যদি ওখানে ছেড়ে দেওয়া হয় না, আচ্ছা আচ্ছা মানুষের গায়ের রোম পুরো খারাপ হয়ে যাবে দেখে ভূতের নাচ। আর চিৎকার, ওদের গলার যে ভাইব্রেশন, ওদের যে নাচ মানে ভয়ঙ্কর এক। তার মধ্যে কথা বলতে বলতে কিছুক্ষণ পর পর না কারেন্ট অফ করে দিচ্ছে নিজে নিজে। পুরো বিল্ডিংয়ের কারেন্ট আছে, কিন্তু ওদের ওই রুমটাতে কোনো কারেন্ট থাকছে না, মাঝের মধ্যে যাচ্ছে আবার আসছে। লাস্টে যখন নাকি মানে আমাকে শর্ত দিচ্ছে যে চালান মেরে যখন পাঠিয়েছে, চালান মেরেই ওকে পাঠাতে হবে। যদি আপনি চালান দিয়ে পাঠান তাহলে আমরা দুজনে কথা দিচ্ছি দুজনে এই বাড়ি থেকে পুরোপুরি চলে যাব। আরে তাহলে চালান তাহলে কবে দেবো আর কিভাবে দেব? বলছে কিভাবে দেবে সেটা তো আপনি জানবেন, আর চালান কাকে মারতে হবে সেটা এই যে আমার হাজবেন্ড বসে আছে, এর থেকে ফটোটা নিয়ে নিন, এর থেকে ফটো নিন, এর কাছে ফটো আছে, এ সব জানে। শুধু তাই নয়, আমার ছোট মেয়েকেও মানে এই তান্ত্রিকের কাছে দিয়ে দিচ্ছিল টাকার জন্যে। তো যখন নাকি ওই সমস্ত কথাবার্তা চলছে, রীতিমতন ছোট মেয়েটা তো প্রচণ্ড ভয়েতে সেই বীভৎস চিৎকার করে কাঁদছে। তখন মানে ওর দাদু, ঠাকুমা, তারপর কি ওর মামা, যারা যারা বাড়িতে এসছিল সবাই মানে ছুটে চলে এসছে। কারণ এই সমস্ত কথা বলতে বলতে কি হয়, ইন্টারনাল যে সমস্যাগুলো না, জিন হোক আর কোনো প্রেত হোক, এরা কি করে, এরা একদম সত্যি কথাটা বলে দেয় যে ওই পরিবারের কেউ পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, কে পাঠিয়েছে। কারণ এরা তো মানুষ চেনে না, এরা জানে যে আমাকে কেউ চালান করছে। এইবার যখন নাকি সত্যি কথাটা বলে দেয়, তখন কি হয় না, এই পরিবারের মধ্যে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ এদের মধ্যে তখন বেঁধে যায়। কারণ প্রথমে মানুষ ভাবে কি যে দূর থেকে কোনো তান্ত্রিক চালান মেরেছে, কিন্তু পরে দেখা যায় যে পরিবারের লোকই মানে ফটো দ্বারা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তাদের জামা কাপড় দিয়ে বা তাদের মাথার চুল দিয়ে বা দিয়ে চালানটা মারতো। ও যখন নাকি আমার কাছে প্রথমে চেম্বারে এসেছিল না, তখন ওর যে বোন আছে সে বলছে আমাকে, মা জানো উম, আমার দিদির না মাথার চুলটা মাঝের মধ্যে না দেখি ঘুম থেকে উঠে কাটা। আচ্ছা কি করে, কে কাটে? বলে নিজে নিজেই, বলছে চুলটা ভালো করে বেঁধে শোয়, যখন নাকি ঘুম থেকে ওঠে প্রায় দেখি চুলের এদিক দিয়ে কাটা ওদিক দিয়ে কাটা, চুলটা আপনা আপনি না কাঁচি দিয়ে কেটে নেয়। আচ্ছা তো এটা তো সম্ভব না। তার মানে চুল যখন কেটে নিচ্ছে, তো এটা তো সম্ভব না। তার মানে বাড়িতে কেউ তো একজন আছে, কারণ এত সঠিক ইনফরমেশন কিন্তু বাইরে থেকে চালান দিয়ে হয় না হুম। যদি পরিবারের লোক তার ইনফরমেশনটা না দেয়। কারণ যাকে ধরছে সে কোন ঘরে থাকছে, যার মধ্যে আমি চালান পাঠাচ্ছি সে কোন রুমে থাকছে, কোন দিকে মাথা দিচ্ছে, কোন দিক সেটা, কি পজিশান, এত কিছু হিস্ট্রি। তো এটা তো একটা বাইরের তান্ত্রিকের দ্বারা এত কিছু বোঝা সম্ভব হয় না যদি না বাড়ির তার লোক হুম। এইগুলো সমস্ত ইনফরমেশনগুলো দেয়। তো যাই হোক, এই কাজটা আমি এখনো করিনি। মানে সেদিনকে জাস্ট কথাবার্তাই হয়েছে যে কিভাবে যাবে, কেমনভাবে যাবে, ওকে চালানই মারতে হবে, ওকে চালান মেরে আবার পাঠাতে হবে। আর শুধু তাই নয়, চালানটা যে মারতে হবে, আমাকে বলছে যে আমি তো পুতুলের মধ্যে আছি, তো পুতুলটাকে নষ্ট করতে হবে। পুতুলটাকে যদি আপনি নষ্ট করে দেন এখান থেকে বসে, আর ওই পুতুলটাকে নষ্ট করে দিলে চালান দিয়ে, তাহলে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। আর পুতুলটা যদি আপনি নষ্ট না করেন তাহলে কিন্তু আমরা মুক্তি পাবো না। এই পুতুলের ব্যাপারটা কি? পুতুলের ব্যাপারটা না মানে চালান অনেক রকমের হয়। মানে আহ, ধরুন যাদেরকে প্রেত চালান করা হয়, এই প্রেত চালান হোক কি জিন চালান হোক, এই চালানের অনেক রকম পদ্ধতি আছে। কখনো কখনো হতে পারে যে পুতুলের মাধ্যমে চালান দেওয়া। পুতুল হচ্ছে ধরুন আমি একটা কোনো পুতুল তৈরি করলাম, পুতুলের মধ্যে প্রাণের সঞ্চার আগে করতে হবে।
এটা কিন্তু টোটাল একটা 21 দিনের একটা সাধনা, যে কোনো সাধনাই মানে 21 দিনের একটা থাকে। পুতুলের মধ্যে ধরুন আমি কারো প্রাণ প্রতিষ্ঠা করব, সেটা কিভাবে করব, সেই যার মধ্যে চালান দেওয়া হবে তার ফটো, ছোট কপি ফটো লাগে, সেই পুতুলের মধ্যে সেটাকে ইয়ে করা হয়, ঢুকানো হয়, পুতুলটাকে সেলাই করতে হয়, তারপর পুতুলের মধ্যে আস্তে আস্তে সেই প্রাণের সঞ্চার করতে হয়। কিন্তু তার সঙ্গে অবশ্যই মানে ধরুন আমি যার ওপর চালান, কেউ ধরুন করছে, তার মাথার চুল লাগে, তার মাথার চুল ওই যেরকম মানুষের মাথার চুল হয় সেরকমই পুতুলের মধ্যে সেই চুলটাকে লাগানো হয়, ফটোটা ভিতরে ঢোকানো হয়, করে স্টিচ করা হয়, করে যে মানে তারপরে যা যা রিচুয়াল আছে সেইগুলো, বিভিন্ন রিচুয়াল বিভিন্ন করে। রিচুয়াল আচ্ছা, পুতুলের সেই মধ্যে সেটা পুতুলের করা মধ্যে হয়। রয়েছে। হ্যাঁ, করে ওইটার মধ্যে তো প্রাণ সঞ্চার হয়ে গেছে, মানে ওই মানুষটা হয়তো দেখছে সে বাড়িতে থাকছে, কিন্তু সে কি করবে, কি খাবে, কোথায় যাবে, কখন ঘুম থেকে উঠবে, কি ঘুম থেকে উঠবে না, কি খাওয়া দাওয়া করবে, কি সারাদিন কোনো খাওয়া দাওয়া করবেই না, এটা কিন্তু সম্পূর্ণ বিচার করবে সেই তান্ত্রিক যার কাছে সেই পুতুলটা থাকবে। এই সমস্ত চালান দেওয়ার আগে কিন্তু রীতিমতন দশমহাবিদ্যার আরাধনাটা ভালো করে করতে লাগে। এবার এইটা কি কমপ্লিট হয়েছে আপনার? আর এই ধরনের একটা কাজ কমপ্লিট আমার হয়ে গেছে, ওটা জলপাইগুড়ি ছিল। না, আপনি যে ঘটনাটা এখন বলছেন। যেটা বলছি এখনো হয়নি, এটা আমি নেক্সট মান্থে এটা করব, কারণ এটা তো শ্মশান ভিত্তিক কাজ এটা। তো আমি হুম। শ্মশানে যাব, শ্মশানে গিয়ে ওই রকমই আমাকে সেই পুতুল কিন্তু প্রাণ দিতে হবে। তো সেখানেও কিন্তু ওই মেয়েটার মাথার চুল লাগবে, তার ফটো লাগবে, মানে যা যা একটা চালানের ক্ষেত্রে লাগে সেই সমস্ত সামগ্রী আমারও লাগবে। তাহলে এর শরীরে এই ইয়েটা দিল কে? আত্মাটা পাঠালো কে? এই যে আত্মাটা তার মানে তারা বলছে যে তার যে বাবার যে আত্মীয় হয়, সে এদেরকে চালান করেছে। মানে তার নিজস্ব হয়তো কোনো রকম, হয়তো এখন তো সম্পত্তি নিয়ে অনেকের বাড়িতে সমস্যা, হুম। সম্পত্তি থাকে, কখনো কখনো নিজস্ব কোনো রকম রাগ থাকে, হুম। মানুষ কিন্তু এখন এই এই হুম, এইটা এইটাকে খুব খুঁজে সাহায্য নিচ্ছে। নিচ্ছে।